ওই জায়গাতে গিয়ে ক্যাম্পিং করে থাকতে পারবো। আর হান্টিং করার জন্য অথবা ফিশিং করার জন্য ওইটার জন্য আবার আরেক পারমিট, এবং ওগুলা পাওয়া আবার একটু কঠিন, কারণ অনেক সময় হচ্ছে গান ইউজ করে হান্ট করা লাগতে পারে, তখন আবার গানসের পারমিট। আর গানসের পারমিট হচ্ছে পুরা সোনার হরিণ এরকম অবস্থা। সহজে কাউকে গানস ইউজ করতে দিবে না, তারা কিছুতেই দিবে না। যাক, আর এখন মোটামুটি সুস্থ আমি। আজকে আমি ব্যান্ডেজ পরে বের হয়নি, আজকে একদম এই যে ফুল প্যান্ট হচ্ছে নামায়া তারপরে বের হতে পারছি। ওরে রিক্সা রে, আর কি কি যে বলবো আমি, আর কি কয়জন রে মানুষ গালি দিবে অথবা চটকানা দিবে বলেন, ডেইলি এই অবস্থা। এই হোয়াট ইজ আপ, এখন আমি বেড়িবাঁধের দিকে যাব, বাসা থেকে বেরোতেছি। আরে আরে আরে, আমি বাড়িতে গিয়ে দেখি যে গেট লাগা যায়। ওকে, লেটস গেট গোয়িং। বিকালে মাত্র ঘুমের থেকে উঠছি, এজন্য কথা জড়া যেতেছে। উদ্ভাসে সকালে যাওয়ার সময় এরকমটা হয়। আমি একটা চ্যানেলের ভিডিও দেখি প্রায়, ওই চ্যানেলটাতে হচ্ছে প্রচুর ক্যাম্পিং ভিডিও হয়, ক্যাম্পিং ফিশিং এরকম টাইপের। আমার এই টাইপের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। মনে করেন বনে জঙ্গলে কোনো জায়গাতে হচ্ছে ক্যাম্পিং করতেছে, মাছ ধরতেছে, বিভিন্ন কাঠকুট নিয়ে ওগুলো দিয়ে আগুন জ্বালাইতেছে, জাস্ট একা একা। এবং আমারও এরকম করার ইচ্ছা আছে, দেখি যদি বিদেশে যাইতে পারি কখনো ওরকম জায়গাতে করব। আর বাংলাদেশে যদি আমার লং টাইম থাকা হইতো তাহলে কিছু ক্যাম্পিং প্যাকেজ আছে, হয়তো ওগুলোতে আমি যাইতাম। যাই হোক, ওইখানে একটা অনেক পপুলার চ্যানেল আছে, মনে হয় 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। চ্যানেলটার নাম হচ্ছে আউটডোর বয়েস। রিক্সাওয়ালা রিক্সা রেখে চলে গেছে, গাড়ি গেছে আটকায়া, রিক্সা কার পুরো স্টাক হয়ে গেছে গাড়ি। তো আউটডোর বয়েস চ্যানেলের লোকটা, তার হচ্ছে 3টা বাচ্চা, এবং মাঝে মধ্যে ওই 3টা বাচ্চা এবং ফুল ফ্যামিলি সবাই মিলেই হচ্ছে ক্যাম্পিং ফিশিং এগুলাতে যায়। আর মাঝে মধ্যে বড় ছেলেটাকে নিয়ে যায়, বাকিগুলোরে রেখে যায়। আর সামটাইমস পুরাই একা যায়, নিজে নিজে সবকিছু করে। যাই হোক, মনে পড়ে গেল যে সে হচ্ছে যেদিন ভিডিও অফ করে পরের দিন সকালে আবার ভিডিও অন করে, গুড মর্নিং বলে, তখন তার ভয়েস এরকম পুরো মোটা হয়ে থাকে। তো আমার ওই ঘুম থেকে ওঠার পরে কথা জড়ানোর থেকে ওই জিনিসটা মনে পড়ে গেল, এবং ইদানিং ওই ভিডিও অনেক বেশি দেখা হয়। এবং আম্মুর সাথে বসে বসে আমি প্রায় ওই ভিডিও দেখি। তার উপরে হচ্ছে আবার আরেকটা ছেলে আছে, ওর নামটা ভুলে গেছি, জেন্ডার অথবা সামথিং ওর নাম। তো ও হচ্ছে একা একা সব ভিডিও করে, একা একা বিভিন্ন জায়গাতে যায়। আবার এমন জায়গাতেও যায় যেখানে মনে করেন কিচ্ছু নেয় না, শুধুমাত্র একটা ছুরি নেয়। তো ওইটা নিয়ে হচ্ছে সার্ভাইভ করে। অ্যামাজন জঙ্গলেও গেছে ও। তো ভাত খাওয়ার সময় অথবা জাস্ট লেজার টাইমে আম্মুর সাথে বসে বসে আমি ওসব ভিডিও দেখি, ওগুলো মজাই লাগে। এবং মাঝে মধ্যে চিন্তা করি যে বাইরের দেশে খাওয়া দাওয়ার যে কস্ট, যদি ফিশিং একদম লিগাল থাকতো, ক্যাম্পিং হান্টিং এগুলো যদি লিগাল থাকতো, তাহলে সারাদিন খালি মাছ ধরার ট্রাই করতাম, তাহলে খাওয়ার কস্ট, যেটাকে জার্মানে বলা হয় হচ্ছে এসেন, তো ওই এসএন এর কস্ট কমাইতে পারতাম। তো এদিক দিয়ে আবার হচ্ছে জার্মানিতে একটু স্ট্রিক্টনেসটা বেশি। অর্থাৎ ইউএসএ তে আপনি যেমন একটা সময় আছে যেটাকে বলে ওপেন সিজন, তো প্রত্যেক বছরের একটা সময় থাকে, ওই ওপেন সিজনে আপনি মাছ ধরতে পারবেন, হান্টিং করতে পারবেন, আপনার হান্টিং যে গান আছে এগুলো নিয়ে বের হয়ে পাখি শিকার করতে পারবেন, যা পান তাই শিকার করতে পারবেন। কিন্তু জার্মানিতে ঝামেলাটা হচ্ছে যে আপনার সবকিছুর জন্য পারমিট লাগবে। তো যদি মনে করেন আমি যাওয়ার পরে আমার ইচ্ছা হয়েছে যে আমি কোনো ক্যাম্পিং ভিডিও করব, অথবা কোনো একটা জায়গাতে আমি ক্যাম্পিং করে থাকবো 1 রাত 2 রাত, সো এটার জন্য ক্যাম্পিং পারমিট ওটা কিনতে হবে। সো কেনার পরে তারপরে হচ্ছে আমি ওই জায়গাতে গিয়ে ক্যাম্পিং করে থাকতে পারবো। আর হান্টিং করার জন্য অথবা ফিশিং করার জন্য ওইটার জন্য আবার আরেক পারমিট, এবং ওগুলা পাওয়া আবার একটু কঠিন, কারণ অনেক সময় হচ্ছে গান ইউজ করে হান্ট করা লাগতে পারে, তখন আবার গানসের পারমিট। আর গানসের পারমিট হচ্ছে পুরা সোনার হরিণ এরকম অবস্থা। সহজে কাউকে গানস ইউজ করতে দিবে না, তারা কিছুতেই দিবে না। এবং এই কারণেই আসলে ওদিকে এরকম উল্টাপাল্টা শুটিং এর ঘটনা কম ঘটতে দেখা যায়। ইউএসএ তে যেমন মনে করেন ডেইলি এরকম চলতেই থাকে। তারপরে একটা ওয়েবসাইট আছে ইউএসএ তে এইসব জিনিস হওয়ার হচ্ছে ট্র্যাক করে, এবং প্রত্যেক দিন কোথাও না কোথাও এরকম হচ্ছে শুটিং এ কেউ মারা যায়, কোনো না কোনো ঘটনা হয়। কারণটা হচ্ছে ওইখানে আসলে গানস অ্যাফোর্ড করা খুবই ইজি, লাইসেন্স করাও খুবই ইজি। তারপরে আবার হচ্ছে বাপমার গানস নিয়ে পোলাপান অনেক সময় স্কুলেও চলে যায়, এবং বিভিন্ন স্কুলে শুটিং এর ঘটনাও হয়, এগুলো আপনারা দেখবেন যে নিউজেও আসে।
প্রায়। এবং এসব ঘটনা থেকে বাঁচার জন্য স্কুলে আবার ট্রেনিংও দেওয়া হয় যে যদি কখনো এরকম ঘটনা হয় তাহলে কি করা উচিত, কোন জায়গাতে গিয়ে লুকানো উচিত। অর্থাৎ জিনিসটা হচ্ছে গান স্লটা ওইখানে এত ইজি হয়ে গেছে যে আপনার খারাপ কিছু ঘটার সম্ভাবনা অনেক থাকে। যাই হোক, হাবি জাবি হান্টিং ফিশিং এগুলো নিয়ে বলতে বলতে বেড়িবাঁধে মাত্র উঠলাম। লেটস গো। যাক, আর এখন মোটামুটি সুস্থ আমি। আজকে আমি ব্যান্ডেজ পরে বের হয়নি, আজকে একদম এই যে ফুল প্যান্ট হচ্ছে নামায়া তারপরে বের হতে পারছি। যে জায়গাটাতে আমার ওন্ড ছিল ওই জায়গাটাতে এখন হচ্ছে নতুন যে লেয়ারটা হয়েছিল ওইটা একদম সাদা হয়ে গেছে, অর্থাৎ ওই ডেড স্কিন যেটা মরা চামড়া ওটা পড়ে যাবে, আর নিচে হচ্ছে ভালো স্কিন হয়েছে। আর ইনফেকশন হয় নাই কেমনে বুঝলাম? ইনফেকশন হওয়ার কয়েকটা সিমটমস আছে। ওইটা হচ্ছে আপনার পুজ বের হইতে পারে হলুদ রঙের অথবা ডার্ক ব্রাউন কালারের। তারপরে আরেকটা হচ্ছে অনেক পেইন থাকবে, পেইন যাওয়ার বদলে খালি বাড়বে। তারপরে আরেকটা সিমটমস হচ্ছে রেডনেস ইনক্রিজ হতে থাকবে, অর্থাৎ লালচে ভাবটা আরো বাড়তে থাকবে। এবং আরেকটা সিমটমস হচ্ছে বাজে গন্ধ আসতে পারে। যদি ইনফেকশন আরো বেড়ে যায় তখন বাজে গন্ধ আসতে পারে, অর্থাৎ পচন ধরার ঝামেলা হতে পারে। এদের রিক্সার কি হইলো, অ্যাক্সিডেন্ট করছে না কে জানে। সো আমার ওরকম কোনো সিমটমস নাই, ব্যথা ট্যাথাও নাই। আগে হচ্ছে মনে করেন ঘুম থেকে উঠলে যখন বিছানা থেকে নামতাম ব্রাশ করতে দাঁড়াইতাম তখন হচ্ছে পায়ে অনেক প্রেসার পড়তো, বলা যায় 5 মিনিট পরে এটা আবার চলে যাইতো। আর এখন ওই প্রেসারও পড়ে না, ঘুম থেকে নামার পরে আমি চাইলে হাঁটাহাঁটি করতে পারবো, সবকিছু করতে পারবো। ওই ধরনের কোনো পেইন নাই, জাস্ট ওই জায়গাটাতে আমি চাপ দেই না আর কি। আর কোনো ধরনের পুজ বের হয় নাই, ওপেন উন্ড নাই, ওপেন উন্ড সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া উন্ডকে তো আমি আবার ফাটাইছিলাম ওই ব্যাটারি রিক্সার গুতা খেয়ে, তো ওইটা আশা করি আবার ঠিক হয়ে গেছে। তো ফাইনালি বলা যায় যে আমি এখন মোটামুটি সুস্থ আছি। এই জন্য এত ধুলার ভিতরে আবার চলাচল শুরু করতে পারছি। যদি ওপেন উন্ড থাকতো ধুলার ভিতরে ব্যান্ডেজ করে বের হওয়া লাগতো, নাইলে আবার ইনফেকশন। তো যারা কমেন্টে ফেসবুক পেজে আমার কি অবস্থা জিজ্ঞাসা করছেন, আমাকে নিয়ে কনসার্ন ছিলেন, থ্যাঙ্কস। আমি এখন মোটামুটি ভালো আছি। এবং আমার কয়েকজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে হচ্ছে দেখা করার কথা ছিল ধানমন্ডির এদিকেই, তো ফাইনালি আমি ওই জিনিসটা করতে পারবো। এবং আমার ফেসবুক পেজে আমি তাদেরকে হচ্ছে নক দিব। অনেকদিন ধরে হচ্ছে পেজেও ঢোকার সুযোগ হয় নাই। সো পরশু দিন হচ্ছে ফাইনালি 300 ফিট গেছিলাম। 300 ফিট গিয়ে হচ্ছে শাকিল ভাইয়ের সাথে একটা ভিডিও করলাম। ওইটা ছিল হচ্ছে হোন্ডা এসপি 160, এটার হচ্ছে 700 কিলোমিটার রিভিউ। তো ভাইয়ের যখন 1500-2000 কিলোমিটার যাবে তখন আরেকটা ভিডিও করতে পারি, তবে 1500-2000 কিলোমিটার হইতে অনেক টাইম লাগতে পারে। কারণটা হচ্ছে ভাইয়ের এখন হচ্ছে 2টা মোটরসাইকেল, একটা হচ্ছে হোন্ডা ড্রিম 110 মোস্ট প্রবাবলি, আরেকটা তো হচ্ছে এটা। অ্যান্ড সে বেশি বের হয় ড্রিম নিয়ে, এটা নিয়ে মাঝে মধ্যে বের হয় আর কি, মনে করেন উইকেন্ডে অথবা ফ্যামিলির কাউকে কাছাকাছি দিয়ে আসতে গেলে, বেড়াতে গেলে, এরকম আর কি। সো 2000 কিলোমিটার হইতে দেরি আছে। আর একটা 0 to 100 ভিডিও ছিল, ওইটা নিয়ে আজকে রাতে এডিট করতে বসবো। এন্ড হচ্ছে ভাইয়ের কয়েকটা রাইডিং এর ছোট ছোট ফুটেজ নিছিলাম, ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে তাকে দিব আর ক্লিপগুলো পাঠা দিব। এবং অসুস্থতার কারণে অনেক কাজে আমি যাইতে পারি নাই, পান্থপথে যেতে হবে, আমার কাজ আছে, ওইটা দেখি কাল পরশু আমার যাওয়া লাগতে পারে। আর একটা জিনিস, জার্মান B1 এর ক্লাস তো আমি শুরু করে দিছি, ওইটার অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট স্যাটারডেতে। সো এখন পর্যন্ত হচ্ছে জাস্ট A1 আর A2 এর রিভিউ করা হয়েছে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে B1 এর কন্টেন্ট করা শুরু হইতে পারে। সো দেখা যাক ক্লাস কেমন হয়। এখন পর্যন্ত দ্য কোর্স ইজ গোয়িং প্রিটি গুড। রাস্তাতে প্রচুর পানি মারছে, এই জন্য টার্ন নিতে অনেক লো কনফিডেন্স ফিল করি আর কি। কারণ এমনিই তো হচ্ছে রাস্তাতে প্রচুর বালু, আর যেহেতু পানি মারছে তাই বিভিন্ন জায়গাতে কাদা হয়ে গেছে আর কি। এই জন্যই টার্ন নিতে অত বেশি কনফিডেন্স পাইতেছিলাম না, কখন যে পিছ লাগাই কোনো ঠিক নেই আর কি। ওই দিন দেখলাম 300 ফিটেও পানি মারছে এবং অনেক হাই স্পিডে, আমি ভয় পেয়ে গেছিলাম যে এই এখান থেকে পানি মারছে। যাই হোক, সুন্দর বিকেল, যদিও ধুলাময় বিকেল তারপরও। এবং শীতকাল শেষ। ওরে রিক্সা রে, আর কি কি যে বলবো আমি, আর কি কয়জন রে মানুষ গালি দিবে অথবা চটকানা দিবে বলেন? ডেইলি এই অবস্থা। তাদের কোনো আর কি বুদ্ধি জ্ঞানই নাই যে ওইখান থেকে যদি একটা ভেহিকেল এত স্পিডে আসে তাহলে তার ব্রেক নিতে কতটুকু ডিস্টেন্স লাগতে পারে, সে কি আদৌ থামতে পারবে? ওসব কোনো বুদ্ধি জ্ঞানই তাদের নাই, যেমনি ইচ্ছা তেমনি ঢুকায় দেয়। আমাদেরই হচ্ছে বুদ্ধি করে অনেক আগের থেকে ব্রেক করা শুরু করা লাগে, কিন্তু এইসব
কারণেই হয় হচ্ছে অ্যাক্সিডেন্ট। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো এখন মোটামুটি সুস্থ আমি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।